যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে সক্ষমতার 20 ভাগেরও কম মজুত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে মন্ত্রিসভা কমিটি। আপাতত সংকট না থাকার দাবি তথ্যমন্ত্রীর। তেলের জন্য গাড়ির সারি মিলছে না চাহিদা মতো। সরবরাহ সংকটে পাম্প। দক্ষিণ এশিয়ায় জেট ফুয়েলের সর্বোচ্চ দাম বাংলাদেশে। ভাড়া বেড়ে যাত্রী কমার শঙ্কা। মেয়াদ নবায়ন ছাড়াই চলছে কার্যক্রম। রাজধানীর চাংখারপুলে ব্লাড ব্যাংক বন্ধ ঘোষণা। বেসরকারি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর। অপারেশন সার্চলাইটের নামে ইতিহাসের নৃশংস গণহত্যা। 55 বছরেও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। রাজনৈতিক বিভাজন কাটিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতার তাগিদ। ইরানের ক্ষেপণাস্ত্রে বিপর্যস্ত ইসরায়েল। লেবাননে নেতানিয়াহু বাহিনীর ওপর হিজবুল্লাহর আঘাত। তেহরানে হামলায় নিহত 12। যুদ্ধে আবারও বিজয় দাবি ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে মন্ত্রিসভা কমিটি। সকাল 10টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়। জ্বালানি পরিস্থিতি ও অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে। এর আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব মোকাবেলায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। এই কমিটি মূলত আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণের জন্য গঠন করা হয়। এছাড়া বিকেল 4:30টায় মন্ত্রিপরিষদের সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, আমি এর আগেই জানিয়েছিলাম যে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই জ্বালানি সংকট মোকাবিলায় কি করণীয় সেটি নিয়ে। তো সেটি 10টায় শুরু হয়েছিল। প্রায় 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকটি মূলত চলে এবং সেই বৈঠকটি শেষ হয়েছে। বৈঠকটি শেষ হওয়ার পরে এই বৈঠকে যারা অংশ নিয়েছিলেন তারা ইতিমধ্যে বের হয়েছেন। আমি এর আগে এটিও জানিয়েছিলাম যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন প্রতিমন্ত্রী কিন্তু এই বৈঠকে যোগ দিয়েছিলেন এবং জ্বালানি বিশেষজ্ঞরা যোগ দিয়েছিলেন। বেশ কয়েকজন সচিব যোগ দিয়েছিলেন যারা সংশ্লিষ্ট মূলত জ্বালানি সংকটের সঙ্গে। তো এই বৈঠকটি শেষে অর্থমন্ত্রী বের হয়ে গেছেন। আমরা মূলত সাংবাদিকরা যারা অপেক্ষা করছিলাম এখানে তারা অর্থমন্ত্রীকে আমরা জানতে চেয়েছিলাম যে কি আলোচনা হলো। উনি আসলে বলতে চাননি এবং জ্বালানি মন্ত্রী তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম। উনিও বললেন যে আসলে এটি অত গুরুত্বপূর্ণ সভা নয়, এটি সাধারণ সভা ছিল জ্বালানি পরিস্থিতি নিয়ে। তিনিও মূলত বৈঠকে কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো সেটি বলতে চাননি। তবে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে যেটি জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জ্বালানি সংকট নিরসনে এবং এই পরিস্থিতিতে জ্বালানি আমদানির বিষয়ে একটি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি নির্দেশনা দিয়েছেন এবং কি করণীয় সে ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সরকার যাতে এ ব্যাপারে সংকট মোকাবিলা করতে পারে সে ব্যাপারে একটি নির্দেশনা দিয়েছেন। এছাড়া মূলত আর বেশ কয়েকটি আজকে কর্মসূচি রয়েছে। নির্ধারিত কর্মসূচি বিকেল 4টার দিকে মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এই সভাগুলোর যেগুলো হলো সেগুলোরও তথ্য এভাবে যদি পাই আমরা তাহলে জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির। যুক্ত ছিলাম সচিবালয়। আজও রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং নওগাঁর বাইপাস ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি শুরুতেই যাচ্ছি সাইফুলের কাছে। বা ড্রাইভার যারাই আছেন তাদের কিন্তু বড় একটি পরিসর একটা আন্দোলনমুখী হয়েছিল বা ক্ষুব্ধ যে এখানকার আগত উৎসুক চালক বা ড্রাইভার যারাই আছেন তাদের কিন্তু বড় একটি পরিসর একটা আন্দোলনমুখী হয়েছিল বা ক্ষুব্ধ যে ভাষা সেটি প্রকাশ করেছিলেন আমরা এমনটি দেখতে পেয়েছি। তবে এর মধ্যে দিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, এর মধ্য দিয়েই কিন্তু আসলে পাম্প বন্ধ করা হয়েছে। তবে
এখন পরিস্থিতি যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়েছিলেন একটু তেলের আশায় তেলের জন্য সেই লোকগুলি কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে এখানকার যে আগত লোকজন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কিন্তু তেল পাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে ডিপো থেকে তেলের সরবরাহ কম বা কম, কিন্তু এরকম একটি জটিল তৈরি হচ্ছে। সর্বোপরি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এখানে মানুষের ভিড় আছে, গাড়ির দীর্ঘ লাইন আছে। এই লাইনের মাধ্যমে কিন্তু আসলে প্রকাশ করে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আসলে কতটুকু খারাপ পর্যায়ে গিয়েছে। কেননা হচ্ছে পাম্প বন্ধ, শুধুমাত্র ট্রাস্ট পাম্পটা রাজধানীর আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরেছি, দেখেছি যে বিভিন্ন স্থানের পাম্প বন্ধ রয়েছে। কেননা হচ্ছে যে তেল স্বল্পতার কারণে ডিপো থেকে। তবে এর মধ্যে দিয়ে আরও বলছে আগামীকাল সরকারি ছুটি এবং পরবর্তী দিনও সরকারি ছুটি আছে। বিশেষ করে আগামীকালকেও এই পাম্পটি 8টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যান্য সময়ের যে সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে কিন্তু তারা ডিপো থেকে তেলের জন্য অলরেডি আবেদন করেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে রাজধানীর বাইরে আছেন আমাদের আরেক সহকর্মী নওগাঁয় আর রকি, জানবো ওখানকার পরিস্থিতি। শহর থেকে তৃণমূলের সর্বত্রই জ্বালানি তেলের এই সংকট ছড়িয়েছে। এই মুহূর্তে আসলে আমরা যে দু একটি ফিলিং স্টেশনের তেল আমরা দেখছিলাম, প্রত্যেকটাতে কিন্তু উপচে পড়া বাইক চালকদের ভিড়, এবং সকাল থেকেই দেখছি যে অনেক দূর থেকে বাইক চালকরা আসলে ঘুরছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে যে 2 লিটার করে একটা সীমাবদ্ধ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, সেই সীমাবদ্ধ তেল নেওয়ার জন্য আধা কিলোমিটার জুড়েই কিন্তু এই লাইন ধরে তারা একটা প্রতীক্ষা প্রহর করছে। তবে জেলার বেশিরভাগ ফিলিং স্টেশন এই মুহূর্তে বন্ধ রয়েছে। রেশনিং পদ্ধতিতে ডিপো থেকে তেল সরবরাহ করার কারণে জেলায় 56টি যে তেল ফিলিং স্টেশন রয়েছে, এই 56-র মধ্যে প্রায় 40টি এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। ফলে আসলে বাইক চালক যারা জ্বালানি তেল সংগ্রহ করার জন্য ছুটছেন, প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে দৌড়াচ্ছেন, এবং এক্ষেত্রে আসলে ডিপো থেকে যে তেলের একটি সরবরাহের ঘাটতি একদিকে, এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে জেলায় প্রতিদিন আসলে ডিজেলের যে চাহিদা রয়েছে 90,000 লিটার এবং অকটেন পেট্রোলের প্রায় 45,000 লিটার ডিজেলের চাহিদা, তার বিপরীতে আসলে একটা সামান্য অংশ তারা পাচ্ছেন। ফলে এই সংকটটি চরম আকার ধারণ করেছে, এবং চলতি সপ্তাহে এসে কিন্তু এই মুহূর্তে আরেক দফা প্রকট হয়ে উঠেছে, এবং অনেকেই আরেকটি অভিযোগ করছেন, অনেকেই কিন্তু বাড়তি তেল সংগ্রহ করে মজুদের একটি তৃণমূল পর্যায়ের অভিযোগ করছেন। ফলে এই সংকটটা আরেক দফা ঘনীভূত হচ্ছে, এবং এক্ষেত্রে একটা প্রশাসনের শক্ত নজরদারি তারা কামনা করছেন। এবং জেলার এই মুহূর্তে একটা বুড়ো মৌসুম, ডিজেলের একটা চাহিদা রয়েছে, সেই চাহিদাটা যদি ফুলফিল করা না যায় তাহলে কিন্তু কৃষি খাতে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এমন কথা কিন্তু কৃষকদের দিক থেকে বলা হচ্ছে। এবং আরেকটি বিষয় আমরা দেখছিলাম, এই মুহূর্তে জেলায় আসলে যে পরিমাণ তেলের চাহিদা রয়েছে, এই মৌসুমের একটা চাহিদা থাকে, এবং এই চাহিদার পাশাপাশি হঠাৎ করে এরকম একটি সংকট বড় ধরনের একটা দুশ্চিন্তায় চাপিয়েছে কিন্তু জ্বালানি তেলের যারা ব্যবহারকারী রয়েছেন। সব মিলে দ্রুত এই সংকট কেটে না উঠলে আগামীতে আরেক দফা একটা সমস্যা তৈরির একটা আশঙ্কা করা হচ্ছে। এই ছিল সার্বিক নওগাঁয় জ্বালানি তেলের সংকটের খবর আমার কাছে। ছিলাম রাজধানীর বিজয় সরণি এবং নওগাঁয়। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্বজুড়েই জ্বালানি সংকটে পড়েছে আমদানি নির্ভর দেশগুলো, প্রভাব পড়ছে বাংলাদেশেও। কিন্তু সক্ষমতার বিপরীতে মজুতের পরিমাণ 20 ভাগেরও কম, যা দিয়ে চলবে 8 থেকে 12 দিন। দীর্ঘমেয়াদী নতুন আমদানি উৎস তৈরির সঙ্গে মজুত বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বিপিসি বলছে মজুত 55 দিন থেকে বাড়িয়ে 90 দিন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা, জবাবে তেহরানের পাল্টা হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের ভয়াবহতার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি খাতে। মজুত কিংবা সরবরাহে টান পড়ার পাশাপাশি ঊর্ধ্বমুখী দামে কঠিন পরিস্থিতিতে আমদানি নির্ভর দেশগুলো। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিবিসির তথ্য অনুযায়ী 21 মার্চ পর্যন্ত সরবরাহযোগ্য ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল সহ 5 ক্যাটাগরি জ্বালানি মজুত ছিল 2,59,659 মেট্রিক টন। এর মধ্যে ডিজেল, অকটেন, পেট্রোলের মজুত 1,78,584 মেট্রিক টন। চাহিদা অনুযায়ী মজুত তেল দিয়ে চলবে 8 থেকে 12 দিন। মজুতের পরিমাণ যখন শঙ্কা জাগায়, তখন বিপিসির তথ্য বলছে 26টি ডিপোতে ডিজেল, অকটেন, পেট্রোল সংরক্ষণের সক্ষমতা 8,12,561 মেট্রিক টন। কিন্তু 21 মার্চ পর্যন্ত মজুত রয়েছে সক্ষমতার 20%-রও কম। এমন প্রেক্ষাপটে বিপিসির দূরদর্শিতার অভাব রয়েছে জানিয়ে জ্বালানি মজুতে গুরুত্ব দিচ্ছেন সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা। আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াইতে হবে, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলোকে আরও স্ট্রেংথেন করতে হবে। এটা যদি আমরা না করি, আমরা
বড় রকমের একটা হুমকির মুখে থাকবো। আমাদের কৃষি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি বলেন, আমাদের ট্রান্সপোর্টেশন চ্যানেল বলেন। যদিও মজুদ পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই জানিয়ে বিপিসি বলছে জ্বালানি নিরাপত্তায় সংরক্ষণ ৫৫ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে ওনারা যেভাবে ফুয়েল নিয়েছেন ওই পরিমাণ যেন নেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এনার্জি সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমাদের স্টোরেজ ডেজ বাড়ানোর পরিকল্পনা আছে। এখন আমাদের ক্যাপাসিটি আছে 55 ডেজ, আর আমরা এটা 90 ডেজে নিয়ে যাওয়ার ইচ্ছা। ঈদের পর একযোগে চাহিদা বাড়ায় সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী। যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সবাই মিলে আমরা সংকট থেকে উত্তরণ করতে পারবো। জ্বালানি সংকট নিরসনে বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম বেশি করার পাশাপাশি আমদানি বাড়াতে কাজ করছে সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ১৬ দিনের ব্যবধানে লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ১০৭ টাকা। লিটার প্রতি বাড়তি মূল্য দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এতে এভিয়েশন খাত নতুন সংকটে পড়বে জানিয়ে দ্রুত গ্রহণযোগ্য দাম নির্ধারণের দাবি অপারেটর্স অ্যাসোসিয়েশনের। না হলে অভ্যন্তরীণ আকাশপথের ভাড়া বাড়বে প্রায় ১৫০০ টাকা। একই সঙ্গে যাত্রী সংকটে ক্ষতিগ্রস্ত হবে দেশীয় এয়ারলাইন্সগুলো। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে দাম সমন্বয়ের নামে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানির দাম লিটারে এক ধাক্কায় প্রায় ৯০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নজিরবিহীনভাবে চলতি মাসের শুরুতে লিটারে ১৭ টাকা ও শেষে প্রায় ৯০ টাকা, দুই দফায় ১০৭ টাকা বাড়িয়ে এই জ্বালানির দাম ঠেকল ২০২ টাকা ২৯ পয়সায়। জেট ফুয়েলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে আগে থেকেই সংকটে থাকা দেশীয় এয়ারলাইন্সগুলোকে এখন টিকে থাকার সংগ্রাম শুরু করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কোনো রুটের কিংবা কোনো এয়ারলাইন্সের জেট ফুয়েল প্রাইস যদি মোর দেন 100% ইনক্রিজ করে, কোনোভাবেই আসলে একটা এয়ারলাইন্সকে সাস্টেইন করার যেমন সুযোগ থাকে না। আর এয়ারলাইন্সকে টিকে থাকতে হইলে আপনাকে অবশ্যই জেট ফুয়েলের সাথে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণ করতে হবে। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এওএবির দাবি, জেট ফুয়েলের অস্বাভাবিক দাম বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিপিসি বিআরসিকে প্রেশার তৈরি করেছে, তো এখানে বিপিসির প্রেশারে রাজি হওয়াটা আমার মনে হয় যুক্তি ছিল না। আর ফার্স্ট অফ অল অন্য কোনো তেলের দাম তো বাড়েনি, যদি বাড়ার প্রয়োজন পড়ে তো সবগুলো বাড়ানো হোক। বিআরসি কনসেন্ট দিয়ে আমাদের আপত্তির পরও সেটা আমি মনে করি এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত হয়নি। ভারত ও নেপাল জেট ফুয়েলের মূল্য অপরিবর্তিত, পাকিস্তানে 24.5% এবং মালদ্বীপে 18.54% বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এই বৃদ্ধির হার প্রায় 80%। এর ফলে বাড়তি বিমান ভাড়া গুনতে হবে যাত্রীকে, আবার অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের শঙ্কাও তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। জেট ফুয়েল প্রাইসের প্রভাবটা সেটা এয়ারলাইন্সে যেমন পড়বে, ওভারঅল যে এভিয়েশন ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আছে, হোটেল ইন্ডাস্ট্রি আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি আসলে ক্ষতিগ্রস্ত হবে। বিবিসির তথ্য অনুযায়ী ২১ মার্চ পর্যন্ত জেট ফুয়েলের মজুদ ৩৬,৬৬১ মেট্রিক টন, যা দিয়ে চলবে ২৪ দিন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য সংঘাতে কঠিন পরিস্থিতি পার করছে দেশ, তবে এই মুহূর্তে জ্বালানির সংকট নেই, বাড়বে না দামও। সরকারের ১ মাস পূর্তি উপলক্ষে দুপুরে সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। হরমুজ প্রণালী দিয়ে যে জ্বালানি সরবরাহ হয় তার প্রভাবের প্রতিক্রিয়ার মধ্যে বাস করছে। বিশেষ করে আমাদের এই অঞ্চল যুদ্ধ সংকটকে মাথায় রেখে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই, আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না।
আজ 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস। ৭১-এর এই কালরাতেই অপারেশন সার্চলাইটের নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম হামলা চালিয়েছিল পাকিস্তানি বাহিনী। ট্র্যাজেডির অর্ধ শতাব্দী পরও মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে প্রয়োজন আরও জোরালো কূটনৈতিক তৎপরতা। তাসলিম তৌহিদের রিপোর্ট। ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাত ঘুমান্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ইয়াহিয়ার রক্তপিপাসু সেনাবাহিনী। কামানের গর্জন আর মেশিনগানের গুলিতে প্রকম্পিত হয় ঢাকা। ইতিহাসের এই ঘৃণ্য হত্যাযজ্ঞের নাম দেওয়া হয় অপারেশন সার্চলাইট। হানাদারদের মূল টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স ও পিলখানা। জহুরুল হক হল ও জগন্নাথ হলে ঢুকে নির্বিচারে হত্যা করা হয় ছাত্র ও শিক্ষকদের। বিভিন্ন তথ্য বলছে, শুধু ওই রাতেই ঢাকায় ৭,০০০ সহ সারা দেশে প্রায় ৫০,০০০ মানুষকে হত্যা করা হয়। তবে ৫৫ বছর পেরিয়ে গেলেও এই বর্বরোচিত গণহত্যার মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। গবেষকরা বলছেন, গণহত্যা নিয়ে দেশি বিদেশি রাজনীতির বিভাজন, সঠিক তথ্যের অভাব, আন্তরিকতার ঘাটতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে গণহত্যার স্বীকৃতি পায়নি। রিসার্চ, ডকুমেন্টেশন, পাবলিকেশন, আউটরিচ, তো আমার মনে হয় যে একটা গণহত্যা হওয়ার পরে ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে মনোযোগী হয়ে থাকা, লেগে থাকা, দেশীয় এবং আন্তর্জাতিক ফোরামে এটা স্বীকৃতি আদায় করার জন্য যে প্রচেষ্টা, সেখানেও আমাদের ঘাটতি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের পরামর্শ, গণহত্যার সঠিক তথ্য উদ্ঘাটন করে স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো তৎপরতা চালানো। মাঠ পর্যায়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর তথ্যভিত্তিক একটা ইতিহাস রচনা করা খুব জরুরি। দ্বিতীয় পর্যায়ে হলো কূটনৈতিক যে উদ্যোগ, এই দুইটার মধ্যে একটা সমন্বয় করা খুব জরুরি। এদিকে বাংলাদেশে ৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে গত ২০শে মার্চ মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব তুলেছেন কংগ্রেস সদস্য ল্যান্ডসম্যান, যেখানে উঠে এসেছে ধর্ষণ ও নির্যাতনের ভয়াবহ চিত্র। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানালেও প্রস্তাবটি পাশের সম্ভাবনা খুব কম বলে মনে করছেন। আমেরিকান কংগ্রেসম্যান তার এই পরামর্শটিকে জাতীয়ভাবে এটাকে গুরুত্ব দিয়ে ২৫শে মার্চের একটা নতুন ইতিহাস রচনা আমাদের জন্য খুব জরুরি। এটা নিয়ে যদি ব্যাপক লবিং না হয় মার্কিন কংগ্রেসে, একজন ডেমোক্রেটের উত্থাপিত একটা প্রস্তাব যদি ডেমোক্রেট যে সিনিয়র পার্টি মেম্বার্সরা সাপোর্ট না করেন এবং তার সাথে যদি একটা রিপাবলিকান কিছু কংগ্রেসম্যানের সাপোর্টে যদি না আসে এই ধরনের প্রস্তাবের প্রেক্ষিতে, তাহলে এটা পাস হওয়ার খুব একটা সম্ভাবনা দেখছি না। কাল রাতের বিভীষিকা মাড়িয়ে শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে যার সফল পরিণতি ১৬ই ডিসেম্বরের বিজয়। তবে অর্ধ শতাব্দী পরেও সেই গণহত্যার ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনের দ্বার প্রান্তে দেশ। প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণও। রংতুলির আঁচড়, সুরভিত ফুলের গাছ আর পরিষ্কার পরিচ্ছন্নতায় স্মৃতি তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ। ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য। আরও জানাচ্ছেন মনির হোসেন। নতুন বাংলাদেশ গর্ব মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চলছে স্মৃতির স্তম্ভকে সাজানোর কাজ। রাত পোহালেই ভোরের আলোয় লাখো মানুষের শ্রদ্ধায় ভরে উঠবে এই প্রাঙ্গণ। ত্যাগ আর গৌরবের এই স্মৃতিসৌধে দাঁড়িয়ে নতুন প্রজন্ম জানবে স্বাধীনতার প্রকৃত মূল্য, আর পুরনো প্রজন্ম ফিরে যাবে সেই গৌরবময় স্মৃতির কাছে। শহীদদের স্মরণ করে জাতি আবারও প্রতিজ্ঞাবদ্ধ হবে স্বাধীনতার মর্যাদা অটুট রাখার, এই লাল সবুজের দেশকে হৃদয়ে ধারণ করার। ১৯৫২ থেকে ৭১ বাঙালি জাতির রক্তক্ষয়ী সংগ্রামের ধারক বাহক এই ৭ স্তম্ভ শুধুই কংক্রিট নয়, ত্যাগ, বেদনা আর অদম্য সাহসের এক একটি গল্প। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুত স্মৃতির প্রাঙ্গণ। রংতুলির আঁচড় ও সুরভিত ফুলের গাছে দেয়া হয়েছে এক অনন্য রূপ।
এখানে ধোয়া মোছার কাজ চলিতেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রং তুলির কাজ চলিতেছে। প্রধানমন্ত্রী বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা আসবে, এই জন্য আমরা রং তুলি কাজ করতেছি, কাজ শেষ পর্যায়ে। স্মৃতির প্রাঙ্গণ সাজাতে ছুটিও কাটাতে পারেননি কারিগররা, তবু নেই অভিযোগ, কাজেই খুঁজে নিয়েছেন ঈদের আনন্দ। তারপরও আনন্দ লাগে যে এগুলো কাজ আমরা করতেছি, প্রধানমন্ত্রী আসবে, আমাদের এগুলা ঘোরার জন্য দেখবে। আমাদের কাজ করে খুব আনন্দ ভোগ করি। জাতির বীর সন্তানদের স্মরণ করে ২৬ মার্চ প্রথম প্রহরে সাফারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পরে খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য। মনির হোসাইন, সময় সংবাদ, সাফার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয় নিজ দফতরে এই ডাকটিকিটের উদ্বোধন করেন তিনি। এ সময় ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন তারেক রহমান। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী। এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে অংশ নিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্বোধনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট মঙ্গলবার হোয়াইট হাউসের আয়োজনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দুদিনব্যাপী সম্মেলনে বিশ্বের ৪৫টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, স্বামী, ফার্স্ট লেডি ও ফার্স্ট জেন্টলম্যান এবং সমমর্যাদার নেতাদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আন্তর্জাতিক এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমানের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে তিনি কিভাবে তার কাজের পরিধিকে প্রসারিত করে বৈশ্বিক বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করেছেন। As a medical doctor, I'm deeply committed to ensuring accessible, quality health care for every child, focusing not only on treatment but on prevention from the earliest stages of life. নারী, শিশু ও পরিবারকে শক্তিশালী করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ডাক্তার জুবাইদা রহমান। Bangladesh has a strong legacy in empowering women. Our government is committed to ensuring free education for women up to postgraduate levels. ডাক্তার জুবাইদা রহমান বলেন, তিনি এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশের প্রতিনিধিত্ব করছেন যখন বিপুল জনসমর্থন নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সদ্য নির্বাচিত গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে, যে সরকারের মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল জাতি বিনির্মাণ করা। Of my husband Tariq Rahman, the Prime Minister of Bangladesh. হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। রাজধানীর চাংখারপুর এলাকায় বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের বিরুদ্ধে গত সোমবার থেকে যে বিশেষ অভিযান শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর, সে অভিযান গতকালকেও চলেছে, আজকেও চলছে। এই মুহূর্তে আমরা আছি চানখারপুলের একটি ব্লাড ব্যাংকে। এর আগে এই ব্লাড ব্যাংকটিতে আসার আগে আরও দুটো ব্লাড ব্যাংক, ডায়াগনস্টিক সেন্টার এবং একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের সে আভিযানিক দলটি। তো সেক্ষেত্রে প্রথমেই যে অভিযানটি পরিচালনা করেছে, এটি একটি আহমদ স্পেশালাইজড হসপিটাল নামে একটি প্রাইভেট হাসপাতালে গিয়েছিলেন তারা, যে হাসপাতালে গতকালকেও তারা অভিযান চালিয়েছেন। তো গতকালকে সেখানে স্বাস্থ্যমন্ত্রীও সে অভিযানে ছিলেন। সে সময় তারা দেখেছিলেন যে নিচে যেখানে জেনারেটর রাখা হয়, সেই জেনারেটরের রুমটিতে জেনারেটরও রাখা হয়েছে এবং অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়েছে। সেটিকে সরানোর জন্য বলা হয়েছিল এবং একই সাথে বলা হয়েছিল যে যতদিন পর্যন্ত জেনারেটর সেখান থেকে সরানো না হয় ততদিন পর্যন্ত যেন নতুন কোনো রুগী আর অ্যাডমিশন সেখানে নেওয়া না হয়। কিন্তু গত রাতেও সেখানে রুগী ভর্তি করা হয়েছে এবং একই সাথে সেখানে ইমার্জেন্সি রুম নেই, পোস্ট অপারেটিভ রুম নেই। এই অভিযোগে সেই হাসপাতালটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
পরবর্তীতে আরেকটি ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক সেন্টারে তারা অভিযান পরিচালনা করেছেন, অ্যাক্টিভ ব্লাড ব্যাংক নাম। তো সেখানে গিয়ে তারা দেখতে পান যে সেটির আসলে লাইসেন্স নেই। লাইসেন্স না থাকার প্রেক্ষিতে সেটিরও কার্যক্রম তারা বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে আরেকটি জায়গায় তারা যান, যেটি একটি ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক। তো সেখানে তারা দেখতে পান যে ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স তাদের আছে, কিন্তু ব্লাড ব্যাংকের লাইসেন্স নেই, যার প্রেক্ষিতে 60,000 টাকা জরিমানা করা হয় এবং ব্লাড ব্যাংকটির কার্যক্রম বন্ধ করা হয়। তো এভাবে আসলে নানান অস্বাভাবিক ঘটনা এবং নানান অনিয়মের অভিযোগে যে নিয়মিত অভিযান তারা পরিচালনা করছেন, সেই অভিযানটি পরিচালনা করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও তারা গ্রহণ করছেন। তো এই ছিল আজকের মতো চানখারপুলে যে অভিযানটি তারা চালাচ্ছেন, সেই অভিযানের এখনকার সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম চানখারপুলে। রেল ক্রসিং কর্মী হেলালের দায়িত্বে অবহেলার কারণেই কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষ হয় বলে জানিয়েছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্ঘটনার সময় তার ডিউটি ছিল, কিন্তু অনুপস্থিত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে হেলালকে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব বলছে, দায়িত্বে অবহেলার কথা স্বীকার করেছেন হেলাল। এদের দিন দিবাগত রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে নারী, পুরুষ ও শিশুসহ 12 জন নিহত হন। মোহাম্মদ হেলাল 1 নম্বর এজাহার নামীয় আসামি। তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সেই সময়টাতে সে উপস্থিত ছিল না। এবং মেহেদি হাসান বা অন্যান্য আসামি যারা আছে এখন পর্যন্ত অজ্ঞাতনামা, তাদেরকে গ্রেপ্তারে আমাদের প্রক্রিয়া চলমান আছে। দেশের বাজারে এবার স্বর্ণের দাম ভরিতে 5,500 টাকা কমিয়েছে বাজস। এতে 22 ক্যারেটের দাম নেমেছে 2,41,000 টাকায়। দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ 5,482 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। সংগঠনটি জানিয়েছে, বুধবার সকাল থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,41,445 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,30,481 টাকা, 18 ক্যারেট 1,97,530 টাকা ও প্রতি ভরি সনাতন স্বর্ণের দাম পড়বে 1,60,905 টাকা। এদিকে টানা 10 দিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পরও বুধবার আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। এদিন স্পট মার্কেটে গোল্ডের দাম 2.23% বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে $4,572। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। রাজধানীর রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অর্ধেকের বেশি দোকান পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে মজুত রাখা খাদ্যশস্য। ফায়ার সার্ভিস জানায়, রাত 3:45 দিকে আগুনের সূত্রপাত হয়। পরে 6টি ইউনিটের চেষ্টায় 4:45 আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। কেন্দ্রীয় শহর বনেব্রাকে কয়েকজন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনও। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় তেহরানে 12 জন নিহত হয়েছেন। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধে বিজয় হয়েছে যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতি নিয়ে তার আলোচনার দাবি অস্বীকার করেছে তেহরান। পিএসএল-এর উদ্বোধনী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করেছে লাহোর কালান্দার্স। প্রথম দিনেই মাঠে ঝলক দেখিয়েছেন 2 টাইগার ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। মহসিন নাকভি ক্লোজ ডোর পিএসএল-এর ঘোষণা দেওয়ার পরদিনই পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন মোস্তাফিজ, ইমন, নাহিদ ও শরীফুল। পরদিন যান রিশাদ ও তামিম। এর মধ্যে অনুশীলনও শুরু করেছেন মোস্তাফিজ ও ইমন। 26শে মার্চ উদ্বোধনী ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে তাদের লাহোর কালান্দার্স। এদিকে এবার নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিতে খেলবেন রিশাদ। পিন্ডি পৌঁছাতেই তাকে ফুলেল সংবর্ধনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে সক্ষমতার 20 ভাগেরও কম মজুত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠক। আপাতত সংকট না থাকার দাবি তথ্যমন্ত্রীর। তেলের জন্য গাড়ির সারি মিলছে না তার চাহিদা মতো, সরবরাহ সংকটে পাম্প। দক্ষিণ এশিয়ায় জেট ফুয়েলের সর্বোচ্চ দাম বাংলাদেশে, ভাড়া বেড়ে যাত্রী কমার শঙ্কা।
এবং মেয়াদ নবায়ন ছাড়াই চলছে কার্যক্রম। রাজধানীর চাংখারপুলে ব্লাড ব্যাংক বন্ধ ঘোষণা। বেসরকারি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে অভিযানে স্বাস্থ্য অধিদপ্তর। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। অর্জিতা সেজিন, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।